বাংলাদেশে যখন সরকার বদলায় তখন কি জেলার মানুষের ভাগ্যটাও বদলে যায়? বাংলাদেশের শাসকের এলাকা বনাম বঞ্চিত এলাকা আজকে আমাদের আলোচনার বিষয় এটাই। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কেন বললাম এই কথা? আমরা দেখেছি দেশের সর্বোচ্চ ক্ষমতায় যিনি থাকেন তার নিজ জেলা যেন হয়ে ওঠে একটা অঘোষিত ভিআইপি অঞ্চল, আর বিরোধী শিবিরে যে এলাকা হয় সেটা হয়ে ওঠে একটা বঞ্চনার এলাকা। এটা একেবারেই অস্বীকার করা অসম্ভব। এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা যে সুবিধাশীল এলাকা কি যখন যে ক্ষমতায় আসে তার এলাকাটাই হয়ে ওঠে, বাকি এলাকা পুরো বঞ্চিত হয়ে পড়ে। প্রতিদিনকার মতো আমাদের আলোচনায় রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর, সাংবাদিক বিশ্লেষক পরমাশিস ঘোষ রয়। দাদা, আপনাকে স্বাগত আজকের আলোচনায়। নমস্কার। নমস্কার। এই বিষয়ে আপনি আমার থেকেও হয়তো অনেক আগেই অবগত, হয়তো দেখেছেনও আপনারা যে এরশাদের রংপুর, খালেদা জিয়ার বগুড়া এবং শেখ হাসিনার সময় গোপালগঞ্জ একটা অঘোষিত ভিআইপি এলাকা হয়ে উঠেছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় চট্টগ্রাম নাকি এখন সেই তালিকাতেই চলে যাচ্ছে, সেই অঘোষিত ভিআইপির তালিকায় নাকি যাচ্ছে। সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট, সাধারণ মানুষের দাবি থেকে কিছুটা স্পষ্ট হচ্ছে বলে ধারণা আমাদের। আমরা এই বিষয় নিয়ে বিশ্লেষণ করব এবং এই বিশ্লেষণটি আমরা তিনটি ধাপে দর্শকদের সামনে রাখার চেষ্টা করব। প্রথম, ইতিহাস থেকে শুরু আঞ্চলিক পক্ষপাতের রূপরেখা ঠিক কেমন, এবং দ্বিতীয় ধাপে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব বর্তমান পরিস্থিতি এবং জনমত কি বলছে। তৃতীয় ধাপে রাখবো বৃহত্তর প্রেক্ষাপট ও ভবিষ্যতের প্রশ্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে শেষ ধাপে। প্রথম থেকেই শুরু করার চেষ্টা করব যে প্রথম ধাপে যেমনটা বললাম, আপনাদের সকলকে এই বিষয় নিয়ে বা কি মতামত আপনাদের সেটাও আপনাদের জানাতে বলবো। আপনার কাছে দাদা যেটা প্রশ্ন প্রথমেই রাখতে চাই, এরশাদ, হাসিনা, খালেদা জিয়া এদের আমলে কি সত্যি জেলা ভাগ্য নির্ধারণ হতো, আর সেই ভাগ্য কি এখনো সেরকম ভাবেই নির্ধারিত হয়ে আসছে? দেখো, এর উত্তর দিতে গেলে কিছুটা তথ্যের বা পরিসংখ্যানের উপর দাঁড়িয়ে অবশ্যই কথা বলতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, অভিজ্ঞতার নিরিখে প্রেক্ষাপট, সময়ের পট পরিবর্তন সব জায়গা থেকেই যদি বলা যায় অভিজ্ঞতা এবং পরিসংখ্যান বলছে বিষয়টা একেবারেই সত্যি এবং অনেকাংশেই তাই। হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি, তার আমলে রংপুর ছিল রাষ্ট্রীয় সুযোগ সুবিধার এক অন্যতম কেন্দ্র। বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় ছিল বগুড়া একটা সুবিধাভোগী জেলা, আর শেখ হাসিনার সময় গোপালগঞ্জ হয়ে উঠেছিল প্রশাসনিক, অবকাঠামোগত এবং চাকরির দিক থেকে একটা অগ্রাধিকার প্রাপ্ত এলাকা। এটা শুধু উন্নয়নের প্রকল্পেই নয়, নিয়ম ও প্রশাসনিক দিক থেকেও কিন্তু অনেক সময় কিন্তু এটা প্রতিফলিত হয়েছে। এটা আমি বলছি শুধু নয়, এই যে আলোচনাটা আজকে প্রাসঙ্গিক হয়েছে তার কারণ এর পিছনে কিছু ইতিহাস, কিছু তথ্য, কিছু পরিস্থিতি, কিছু সময় অবশ্যই লুকিয়ে আছে। এবং সে কারণেই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যখন যে যেরকম জায়গায় ক্ষমতায় থাকে, তার জন্মস্থান, তিনি যেখানকার ভূমিপুত্র, সেই জায়গার একটা কিন্তু প্রায়োরিটি বাংলাদেশের রাজ্য রাজনীতিতে, গোটা দেশের রাজনীতিতে, প্রশাসনিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু এটা কম বেশি প্রতিফলিত হয়েছে। এবং প্রতিফলিত হওয়ার পরেই কিন্তু আজকের সময়, গত 11 মাসের পরে আজকে যখন আমরা জুলাই গণঅভ্যুত্থানের কথা বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু এই বিষয়টা অত্যন্ত বাংলাদেশের রাজনীতিতে এটা আলোচ্য বিষয়। বাংলাদেশের সাধারণ মানুষের মনে প্রশ্ন, এটা অকপটেই বলতে হয়, এই সুযোগ সুবিধা কিন্তু যার যার নিজের এলাকা তখন পেয়েছে। ঠিক যেমনটা বললেন, সেই বিষয় নিয়ে একটুখানি আমাদের এক বিশেষ প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দর্শকদের কাছে শোনাতে চাইবো। সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন রংপুরের মানুষ। তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় রংপুর হয়ে ওঠে সুবিধার জোন। চাকরি, ব্যাংক, উন্নয়ন প্রকল্প সবখানেই রংপুর ছিল অগ্রাধিকার প্রাপ্ত। সেই সময় থেকেই অনেকেই বলে রংপুর মানেই এরশাদের লোক। বিএনপির রাজনীতির মূল ঘাঁটি ছিল বগুড়া। 90-এর দশকে এবং 2001 সালে খালেদা জিয়া ক্ষমতায় এলে বগুড়ার একের পর এক উন্নয়ন প্রকল্প, নিয়োগ ও সুবিধা মিলতে থাকে। চাকরি প্রার্থীরা মনে করতেন বগুড়া থেকে এলেই ইন্টারভিউ একটু বেশি সহজ। এই সময় গোপালগঞ্জ ছিল চরম অবহেলিত, কারণ সেটি ছিল হাসিনার এলাকা। শেখ হাসিনা যখন ক্ষমতায় এলেন তখন পাল্টে গেল ছবিটা। গোপালগঞ্জ হয়ে উঠল বাংলাদেশের ভিআইপি জেলা। সরকারি চাকরি, রাস্তাঘাট, কলেজ, হাসপাতাল সবচেয়ে বেশি বরাদ্দ এই জেলার জন্যই। চাকরির ক্ষেত্রে গোপালগঞ্জের ঠিকানা অনেক সময় নাকি সুবিধা হিসেবে কাজ করত, এমন অভিযোগ ঘুরে বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। এই সময় বগুড়া, রংপুর, কুমিল্লা সব এলাকা থেকেও বঞ্চনার আওয়াজ ওঠে।
বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস দায়িত্বে আছেন প্রায় 1 বছর ধরে। তিনি সরকার প্রধানের সমমর্যাদায় কাজ করছেন। নির্বাচন না হওয়া পর্যন্ত আরো 1 বছর তিনিই থাকবেন। আর এই সময় এই কান পাতলে শোনা যাচ্ছে চট্টগ্রামের লোকজনই সব জায়গায় বেশি সুবিধা পাচ্ছে। নানা নিয়োগ, পরামর্শ পদ, মন্ত্রণালয় ও এনজিও সংস্থায় চট্টগ্রামের আধিক্য নিয়ে আলোচনা চলছে। গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোনের ভেতরে অনেকে বলছেন স্যার ছাড়া কেউ চাকরি টিকিয়ে রাখতে পারে না। সোশ্যাল মিডিয়ায় ট্রোল ঘুরছে, চাকরি পেতে চাইলে চট্টগ্রামের ঠিকানা আর ইউনূসের প্রশংসা লাগবেই। তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন আপনারা শুনলেন। পরবর্তীতে আমরা যে প্রশ্ন আপনার কাছে রাখবো যে তাহলে কি বৈষম্য ব্যবস্থা থেকেই আসে নাকি এটা ব্যক্তি নেতৃত্বের ফল? কি মনে হয় আপনার? একেবারে এর উত্তরটা হচ্ছে এরকম যে এটা ব্যক্তি নেতৃত্বের সিদ্ধান্তের ফল হলেও ব্যবস্থা সেই পক্ষপাতকেই কিন্তু প্রশ্রয় দিচ্ছে। অর্থাৎ আমি একটা দায়িত্ব নিচ্ছি, আমি কিছু সিদ্ধান্ত দিচ্ছি, সেই সিদ্ধান্তটা কিন্তু ব্যবস্থার মধ্যে আমার এই সিদ্ধান্তটাকে ঢুকিয়ে দিচ্ছি, এক প্রকারান্তরে কিন্তু আমি প্রশ্রয় দিচ্ছি। প্রশাসন যখন রাজনৈতিক প্রভাবের কাছে দুর্বল হয়ে পড়ে তখন জন্ম হয় নিজ জেলার প্রতি পক্ষপাত দেখানো। এটা কিন্তু বাংলাদেশের প্রশাসনিক স্তরে ঘটেছে এবং এই কারণেই কিন্তু আজকে সংস্কারের কথা বলা হচ্ছে। এমনকি ভারতেও কোনো সময় রাজ্য ভিত্তিক পক্ষপাতের প্রশ্ন উঠেছে, তবে ভারতের ফেডারেল কাঠামো ও বিচার ব্যবস্থা এই বিষয়গুলি অনেকটা সাম্যভাবে নিয়ন্ত্রণ রাখে। বাংলাদেশে কেন্দ্রীয়তার দাপট বেশি, ফলে ক্ষমতার সঙ্গে জেলার উন্নয়ন কিন্তু গতি পায়, বাকিরা সেই জায়গা থেকে অনেকটাই পিছিয়ে পড়ে। এটা বলার অপেক্ষা রাখে না যে বারবারই যেটা বলার চেষ্টা করার বিষয় যে এই জায়গা থেকে কিন্তু ক্ষমতার সঙ্গে জেলার উন্নয়ন অবশ্যই গতি পায়। যে ব্যক্তি ক্ষমতায় থাকে তার জেলা এবং বাকিরা কিন্তু অবশ্যই পিছিয়ে থাকে এবং সেই ব্যক্তির সিদ্ধান্ত ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এক্সিকিউট হয় এবং স্বাভাবিকভাবে একটা পক্ষপাত দুষ্ট জায়গা তৈরি হয় তার নিজের জেলায়, তার নিজের এলাকায়, নিজের এলাকার মানুষের জন্য। স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে সমতা চাপা পড়ে যায়। একদমই তাই। আপনার কথায় কিন্তু একেবারে আপনি যেমনটা তুলে ধরলেন সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং দর্শকরা এই বিষয়ে কি মনে করছেন, আপনারা যে জেলা থেকে দেখছেন, চট্টগ্রাম হোক, বগুড়া হোক কিংবা গোপালগঞ্জ হোক, যেখান থেকে আপনারা দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনারা কি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন কখনো হয়েছিলেন কিনা সেটাও কিন্তু আমাদের জানিয়ে যেতে ভুলবেন না। দ্বিতীয় ধাপের আলোচনায় চলে যাব যে বর্তমান পরিস্থিতি ও মতামত। বর্তমানে চট্টগ্রাম কি তাহলে হয়ে উঠছে সুবিধা প্রাপ্ত জেলা? কি মনে হচ্ছে? দেখো, এই প্রশ্নটা যখন উঠছে কিছুর মধ্যে কিছু কিন্তু লুকিয়ে থাকে, এটা বলার অপেক্ষা থাকে না। এখন বিশেষটা এটা হচ্ছে এটা ধারাবাহিক প্রবণতা দেখা দিয়েছে। তো স্বাভাবিকভাবেই আমার যেটা মনে হয় চট্টগ্রাম নিয়ে ইতিমধ্যে নানা মহলে নানা আলোচনা চলছে, সমাজ মাধ্যমে উঠে আসছে। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসার পর থেকেই লোকে মুখে শোনা যাচ্ছে, মানুষে বলছেন যে চট্টগ্রামের ছেলেমেয়েরা এখন সব জায়গায় একটা প্রাধান্য পাচ্ছে, বিশেষত বেসরকারি ও পরামর্শ দেওয়ার ক্ষেত্রে সংস্থাগুলো। এটা সরকারি জায়গায় পাচ্ছে না, বিশেষত বেসরকারি এবং পরামর্শ দেওয়ার মতো যেসব সংস্থা, উপদেষ্টা বা পরামর্শ দেওয়ার যেগুলো যাদের বিভিন্ন পরামর্শ নিয়ে যেসব সংস্থাগুলো চলে। তো এই অভিযোগের সত্যতা যাচাই করা কঠিন হলেও সামাজিক প্রতিক্রিয়া এবং ট্রোলগুলো একটা স্পর্শ বার্তা দেয়। মানুষ বৈষম্য অনুভব, এটা কিন্তু অবশ্যই মানুষ যে একটা বাংলাদেশে একটা বৈষম্যের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু মানুষ এই মুহূর্তে এখনো মনে করছে। চট্টগ্রামের ঠিকানা থাকলে চাকরির ফর্ম জমা দেওয়ার আগেই সিল পেয়ে যাচ্ছে, এমন মন্তব্য রসিকতা হলেও বাস্তব পরিস্থিতির প্রতিফলন কিন্তু হতেই পারে। এটা কিন্তু যখন আলোচনায় উঠে আসছে মানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমাজ মাধ্যমে, গণমাধ্যমে কম বেশি এটা প্রকাশ পাচ্ছে এবং এটা নিয়ে আলোচনা এবং চর্চিত বিষয় হচ্ছে। কিন্তু এটা নির্দিষ্ট করে বলা না গেলেও এই জায়গাটাতেই কিন্তু অন্তর্বর্তী সরকার চাইছে যে এটা সব ক্ষেত্রে নির্বাচনের আগেও প্রশাসনকে সমস্ত পরিসরে, সমস্ত সেক্টরে একটা সংস্কার মুখ, যে বদনাম, যে ধারাবাহিকতা, যে ব্যক্তির নির্দেশ ব্যবস্থাপনায় পরিণত হয়েছে, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়, সেই জায়গায় কিন্তু ভাঙার চেষ্টা চলছে এবং এই ভাঙার চেষ্টা চলছে বলেই কিন্তু আজকে আলোচনা উঠে এসছে। এবং সত্যি কথা, হোসেন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আজকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রত্যেকের নিজ নিজ ভূমির যে এলাকা, সেই এলাকা একটা প্রাধান্য পাচ্ছে এবং প্রাধান্য পাচ্ছে বলেই কিন্তু এই যে মানুষকে, বাংলাদেশের সাধারণ মানুষ যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন সময় অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই জন্য আজকে সংস্কার এবং এই প্রাধান্য পাওয়ার জায়গা কিন্তু পুরোপুরি বিলুপ্তির জায়গায় যদি নিয়ে যাওয়া যায় তবেই কিন্তু বাংলাদেশের মানুষ একটা সঠিক বাংলাদেশকে দেখতে পাবে, যেখানে গণতন্ত্র মানেই সকলের সমান অধিকার, কোনো বৈষম্য থাকবে না, সকলের সমান সুযোগ থাকবে। তবেই তো একটা নতুন সূর্যোদয় হবে বাংলাদেশের বুকে।
ঠিক তাই, ঠিক তাই। কিন্তু বৈষম্যের কথা যখন আসছে তাহলে তো এটা জিজ্ঞেস করতেই হয় যে এমন বৈষম্য জনমানুষে ঠিক কতটা গভীর প্রভাব ফেলছে এবং কি প্রভাব পড়ছে। দেখো, সবচেয়ে বড় প্রভাব পড়ে আস্থা আর সাম্যের ধারণায়। আমি কথাটা বারবারই বললাম, আস্থা আর সাম্যের ধারণা মানে এই বৈষম্য মানুষের মনে কিন্তু একটা অবশ্যই আস্থা এবং সাম্যের ধারণার প্রশ্ন তুলে দেয়। যদি চাকরির জন্য কিংবা উন্নয়নের জন্য ঠিকানা বড় হয়ে দাঁড়ায়, তাহলে সাধারণ মানুষ বিশ্বাস হারাবে রাষ্ট্রের ন্যায্যতার উপর। আজকে আমার ঠিকানা যদি গোপালগঞ্জ হয়, তোমার ঠিকানা যদি বগুড়া হয়, ওর ঠিকানা তোমার আরেকজনের ঠিকানা যদি রংপুর হয়, আরেকজনের ঠিকানা যদি চট্টগ্রাম, যে যখন যেখানকার ভূমিপুত্র যখন বাংলাদেশের ক্ষমতার জায়গায় থাকবে, তা সেই এলাকার ঠিকানায় যদি তাকে বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা হয়, যে রাষ্ট্রের যে ন্যায্যতা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করবে। এইরকম প্রেক্ষাপটে যারা চট্টগ্রামের নন, বিশেষত উত্তরবঙ্গ বা ময়মনসিংহের বাসিন্দা, তারা মনে করেন এই সরকার আমাদের না, এই রাষ্ট্রীয় বুঝি আমাদের না। এটা কেবল রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে নয়, সাধারণ নাগরিকের মধ্যেও আমি তুমি বিভাজন তৈরি করে। বিষয়টা কি? বিষয়টা পরিষ্কার করে বলা হচ্ছে, কেউ যদি মনে করে যে আমি চট্টগ্রামের নই, আমি সুযোগটা পাবো না, আমি ময়মনসিংহের নই, আমি সুযোগটা পাবো না, আমি গোপালগঞ্জের নই, আমি সুযোগটা পাবো না, তাহলে তোমাতে আমার মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি হবে। রাষ্ট্রে যে মানুষকে ন্যায্য অধিকার দিতে পারে সেটা নিয়ে প্রশ্ন থাকবে, মানুষ সেখানে আস্থা হারাবে। তো স্বাভাবিকভাবেই এই যে প্রশ্ন তুমি করলে, এমন বৈষম্য জনমানুষের কি প্রভাব ফেলবে? অবশ্যই ফেলবে। মানুষ আস্থা হারিয়ে ফেলবে সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি। সেটা কি হওয়া বাঞ্ছনীয়? কখনোই নয়। একদমই তাই। এটা কেবল একটা রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে নয়, সাধারণ নাগরিকের মধ্যে, যেরকম আমাদের মতোই সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে একটা বিভাজন তো তৈরি করে। যে প্রশ্ন আপনাকে এই বিষয়ে রাখবো, যে এই বৈষম্য কি গণতন্ত্র উন্নয়নের পথে একটা বাধা হয়ে দাঁড়াবে? কি মনে করছেন আপনি? অবশ্যই। যখন উন্নয়ন হয় ক্ষমতার ঠিকানায় ধরে, তখন জাতীয় উন্নয়ন নয়, ব্যক্তিকেন্দ্রিক উন্নয়ন ঘটে। এতে জনসেবা একেবারে ব্যাহত হয়, ক্ষমতার বাইরে থাকা অঞ্চলগুলি পিছিয়ে পড়ে, এবং শুধু তাই না, এই প্রক্রিয়ায় যোগ্যতা সম্পন্ন অনেক মানুষ সুযোগ থেকে বঞ্চিত হন, এবং দীর্ঘমেয়াদে সামাজিক অস্থিরতা ও বৈষম্য চরম পর্যায়ে পৌঁছয়। ভারতের সঙ্গে তুলনা করতে গেলে ভারত অন্তত বিভিন্ন রাজ্যকে ভারসাম্যপূর্ণ সুযোগ দিতে চায়। বাংলাদেশের ক্ষেত্রেও প্রয়োজন একটি নীতিগত পরিবর্তন, জেলা নয়, প্রয়োজন ভিত্তিক বরাদ্দ। অর্থাৎ আমার ঠিকানার প্রেক্ষিতে যদি আমি সুযোগ পাই, কোনো সামাজিক উন্নয়ন আমার ঠিকানা দেখে হয়, তাহলে স্বাভাবিক সেখানে সেই সমাজে একটা অস্থিরতা যেমন পৌঁছবে, বৈষম্য চরম পর্যায়ে পৌঁছবে। সেখানে দেখতে হবে যখন যেখানে যেটার প্রয়োজন, সেই প্রয়োজনের ভিত্তিতে সেখানকার উন্নয়ন, প্রয়োজনের ভিত্তিতে উন্নয়নের অর্থ, প্রয়োজনের ভিত্তিতে বরাদ্দ, অনুমোদন, এগুলো থাকলেই একটা সঠিক ব্যবস্থাপনা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে, শুধু বাংলাদেশের মানুষের মধ্যে নয়, যে কোনো পৃথিবীর যে কোনো দেশে সমতার ভিত্তি, প্রয়োজনের ভিত্তিতে যদি কোনো কিছু বরাদ্দ করা হয়, উন্নয়নের মাপকাঠিকে কোনখানে কোনটার প্রয়োজন সেটাকে যদি এক্সিকিউট করা হয়, তাহলেই কিন্তু সমাজে বৈষম্য ব্যাপারটা মুছে যাবে। কিন্তু ব্যক্তিকে আবারও বলছি, ব্যক্তির সিদ্ধান্ত যদি ব্যবস্থাপনার মধ্যে প্রতিফলিত হয়, তাহলে এই চরম বৈষম্য আসবে, সমতা থাকবে না, এবং একটা অস্থির পরিবেশ তৈরি হবে, যার প্রেক্ষাপট আমরা গত 15 বছরে দেখেছি। এবং সেই কারণেই কিন্তু বাংলাদেশে আজকে 11 মাসে অন্তর্বর্তী সরকার সে দেশকে চালাচ্ছে, এবং আগামীর সংস্কারমুখী বাংলাদেশ করে একটা নির্বাচনের পথে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার হয়তো ফিরে পাওয়ার আশা করা হচ্ছে। সত্যি তাই, যেমনটা বললেন সেটা তো মানতেই হয়, কিন্তু তবুও যে এই ইস্যুটা ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে কিভাবে দেখা উচিত এবং কি প্রভাব ফেলতে পারে, এটা কি প্রভাব ফেলার মতো বিশেষ কিছু না থাকলেও এটা কিভাবে দেখা উচিত ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে, এই বিষয়টি কিভাবে দেখা উচিত? দেখো, প্রথমেই বলি, এই ইস্যুটা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম, এই ইস্যুটা অবশ্যই ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ইস্যুটা একান্তই বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক প্রশাসনিক বাস্তবতা এবং ব্যবস্থাপনা। ভারত বাংলাদেশের সম্পর্ক এই আঞ্চলিক বৈষম্য দ্বারা প্রভাবিত হয় না, বরং ভারতও চায় বাংলাদেশে একটি স্থিতিশীল, উন্নয়নমুখী, অংশগ্রহণমূলক বাংলাদেশের মানুষ গড়ে তুলুক। যে বাংলাদেশের সব জেলার মানুষ সমান সুযোগ পাবে, সেই বাংলাদেশ ভারতের জন্য একজন দায়িত্বশীল ও শক্তিশালী প্রতিবেশী হিসেবে কিন্তু গণ্য হবে। সেই জায়গা থেকে আমি এক কথায় এরকম ভাবে আমি বলতে চাই যে এই বৈষম্য দূর করতে হলে সেটি ভারত বাংলাদেশ সম্পর্ককেও কিন্তু আগামীর পথে আরো মজবুত করবে। মানে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যদি একটা সমতার ভিত্তিতে, সমান অধিকারের ভিত্তিতে বাংলাদেশ গড়ে ওঠে, তাহলে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, তাহলে কিন্তু সেটা আরো মজবুত হবে। এখানে কোনো পক্ষপাতিত্বের জায়গা থাকবে না, বাংলাদেশের সব জেলার মানুষ সমান সুযোগ পাবে। সেই বাংলাদেশ ভারতের জন্য একজন দায়িত্বশীল এবং শক্তিশালী প্রতিবেশী যেমন ভারত পাবে, সেরকম
দায়িত্বশীল শক্তিশালী প্রতিবেশী পাওয়ার ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু সম্পর্কের যে ব্রিজ, যে বাতাবরণ, সেটা আরো সুদৃঢ় হবে এবং অত্যন্ত ঐতিহাসিক হবে। যে সম্পর্ক আমাদের ঐতিহাসিক ছিল, সে ঐতিহাসিক ব্রিজ আরো সুবিস্তৃত করবে বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে, মননে, চেতনে ভারতবাসীর সঙ্গে। একদমই তাই, আপনার সাথে একেবারেই সহমত যে যেমনটা যে বৈষম্য দূর করতে হবে, যে সেটা ভারত বাংলাদেশের সম্পর্ককে আরো মজবুত করবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ মানুষের মধ্যে বৈষম্য চিন্তাধারা, অর্থাৎ আমি এটা পাচ্ছি, আমি অমুক এটা পাচ্ছে না, কিংবা ও ওটা পাচ্ছে, আমি এটা কেন পাচ্ছি না, সরকারের প্রতি একটা ক্ষোভ যারা পাচ্ছেন না সেটাও কখনো তৈরি হবে না। তাই বৈষম্য অবশ্যই দূর করতে হবে। সুতরাং আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন থেকে যায়, একটা বিষয় থেকে যায়, রাষ্ট্র কি সবার নাকি শুধুমাত্র শাসকের জেলার? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের কি অভিজ্ঞতা আজকের আলোচনার প্রেক্ষাপটে, সেটা কিন্তু একেবারেই জানাতে ভুলবেন না। ক্ষমতা বদলায়, মুখও বদলায়, কিন্তু যদি জেলাভিত্তিক সুযোগ সুবিধা আর রাজনৈতিক পক্ষপাত না বদলায়, তাহলে জনগণের আস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? এটা তো ভাবনার বিষয় রয়েছে। তাই আমরা অবশ্যই চাই একটা দেশ বাংলাদেশ যেখানে রংপুর, বগুড়া, গোপালগঞ্জ, চট্টগ্রাম শুধু নয়, উন্নয়নের মোড়কে থাকুক প্রত্যেকটা জেলা। প্রত্যেকটা মানুষই একটা সুবিধা, একটা যে কোনো সুযোগ সুবিধা ভোগ করার জন্য তারা অধিকার রয়েছে প্রত্যেক সাধারণ মানুষের, প্রত্যেক জেলার সাধারণ মানুষের। এমন নয় যে যেটা শাসক দলের জেলা সেই জেলাই উন্নয়ন হবে, যেটা শাসক দলের জেলা নয় সেটা উন্নয়ন হবে না। এটা কখনোই হওয়া উচিত নয়। তাই বৈষম্য দূর করতে হবে। এমন বাংলাদেশ শুধু অভ্যন্তরীণ ভাবেই নয়, আন্তর্জাতিক মঞ্চ বাংলাদেশ বন্ধুত্বের সোনালী উদাহরণ হয়ে উঠতে পারে যদি বৈষম্য দূর করা সম্ভব হয়। আজকে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা এবং আলোচনার প্রেক্ষাপট থেকে উঠে আসে এমনটাই। আপনারা বিষয়টি নিয়ে কি মনে করছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটা। তাই আপনাদের ভাবনা এবং আপনাদের মনে করাকে আমরা গুরুত্ব দিই। আপনারা কিন্তু কমেন্ট বক্সে সেটা জানিয়ে যাবেন এবং আপনাদের সাথে যদি এরকম কোনো এই ঘটনার প্রেক্ষিতে যে আলোচনা করলাম তার কোনো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনারা কি মনে করছেন এবং ভবিষ্যৎ যদি সুন্দর করতে হয় তাহলে কি করতে হবে সেটাও আপনারা, সেই বিষয়ে কি চিন্তা এবং কি ধারণা সেটাও কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। দাদা, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি আলোচনা, এত সুন্দর বিশ্লেষণ দর্শকদের বুঝিয়ে বলার জন্য। পরবর্তীতে আবারও ফিরবো নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ সাথে থাকুন প্রথম কলকাতায়, চোখ রাখুন, সুস্থ থাকুন আপনিও।